দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আমরা সেই প্রজন্মকে নিয়ে কথা বলি যারা চাইলেই গোটা দেশের রাজনীতি পরিবর্তন করে দিতে পারে, যারা চাইলে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে তোয়াক্কা না করে দাঁড়াতে পারে। তার ফলাফল আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারির তেমনই এক যোদ্ধা আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তামিম ইকবাল, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তামিম, শুরুতেই আমি আসলে এই জিনিসটা আপনার কাছে জানতে চাই, কিসের উপর বেস করে বা কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে নিজের জীবনকে বাজি রেখে এই জুলাই অভ্যুত্থানে যাওয়া এবং আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিজের নাম লেখানো? ধন্যবাদ। আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই 21 টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল অতীতে, সেটা খুবই নির্মম এবং নোংরা একটা রাজনীতি ছিল। সেখানে শুধু নির্দিষ্ট একটি দল ছাড়া অন্য কোনো মেধাবী শিক্ষার্থী হোক বা যেই হোক তাদেরকে কিন্তু চাকরিতে নেওয়া হতো না। এবং কোটার যে বিষয়টি ছিল সেটি কিন্তু মেধাবী শিক্ষার্থীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল আপনার চাকরির ক্ষেত্রে। তো সব কিছু মিলে যখন সাধারণ শিক্ষার্থীরা, যারা আমাদের ভাই, যারা আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তারা কোটা সংস্কার আন্দোলনের জন্য তারা রাজপথে নেমে আসে। স্বাভাবিক কারণেই সেই আন্দোলন চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় তৎকালীন যে স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার, তারা এই আন্দোলনকে দমন পীড়নের জন্য আমার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করলো, তারা তাদের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করলো, তারা আমাদের ট্যাক্সের টাকা কিনা অস্ত্র গুলি আমাদের উপরে ছুটতে লাগলো। তখন আমার মনে হলো যে আমি এদেশের শুধুমাত্র ছাত্রদল কর্মী হিসেবে নয়, এদেশের একজন নাগরিক হিসেবে আমার তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এবং তারই প্রেক্ষিতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা তাদের সাথে সমবেত হয়েছিলাম। আপনারা যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলেন, অভ্যুত্থান পরবর্তী সময় তার কতটুকু ফলাফল দেখতে পেয়েছেন, প্রভাব কতটুকু দেখতে পেয়েছেন? আমি যদি বলি অভ্যুত্থান পরবর্তী সময় থেকে ইলেকশনের আগ অবধি, এই যে লম্বা একটা সময়, 1.5 বছর বা তার থেকে একটু বেশি সময়, সেই সময় তো আসলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কি এরকম মনে হয়েছে যে অভ্যুত্থান আমাদের যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল বা অভ্যুত্থান যাদের জন্য হলো, সেটা আসলে বেহাত হয়ে গিয়েছে এই অভ্যুত্থান, বা যারা আসলে অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বা যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কোথাও না কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে? এটা কি মনে হয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই। যখন আমরা যে আন্দোলনটা করলাম, আন্দোলনটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর আন্দোলন ছিল, যেখানে আমাদের সহযোদ্ধারা অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। এবং যেই দীর্ঘ যে রক্তক্ষয়ী সংগ্রাম এবং বিগত 17 বছরের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল, সবই কিন্তু একই সূত্রে গাঁথা। তো আমরা যখন এই আন্দোলন করলাম, আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, আমাদের আবু সাইদ, ওয়াসিম আকরামরা আপনার জীবন দিয়ে দিয়েছেন রাজপথে। তো সেখানে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে একটা সরকার আসলো, ইন্টেরিয়ম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, সেখানে আমাদের যারা ছাত্র প্রতিনিধি ছিলেন বা জুলাই আন্দোলনে যারা বলেন যে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক, ওনারাও কয়েকজন ওখানে ক্ষমতার ভাগ নিয়েছেন। আসলে আমরা কিন্তু এমনটা চাইনি। তো ওনারা যখন সরকারে গেলেন, যে সরকারটা ফর্ম করলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, আমরা ভেবেছিলাম যে এমন একটা সরকার হবে যারা 5ই আগস্ট পর্যন্ত যে রক্ত গিয়েছে, যে জীবন গিয়েছে, তার উপরে ভিত্তি করে তারা যে তাদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল আন্দোলনকারীদের, সেটার প্রতিফলন উনি ঘটাবেন। কিন্তু আমরা সেখানে প্রতিফলন কি ঘটেছিল? না, সে প্রতিফলন ঘটেনি। তো আমরা দেখেছি যে এই ছাত্র প্রতিনিধিরা বা সমন্বয়ক নামে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায়। একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে বিগত সরকারের যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, সো যাদেরকে আমরা হেলমেট বাহিনী ইউজুয়ালি বলতাম, তো দেখা যাচ্ছে যে এই হেলমেট বাহিনীর মধ্যে আপনার অনেকে গুপ্ত হিসেবে ছিল। হ্যাঁ। সো এরপরে আপনাদের ছাত্র নেতাদের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম একটা ফেসবুকে স্ট্যাটাস আসলো যে কারা কি রাজনীতি করতেছে সেটা আসলে প্রকাশ্যে আসতে হবে, কোনো প্রকার গুপ্ত থাকতে পারবে না। আপনার কি মনে হয় না যে এখন প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে? আপনাদের দল এখন সরকার গঠন করেছে, তো সেক্ষেত্রে আপনাদের দলের মধ্যে এরকমের কেউ গুপ্ত হিসেবে থাকতে পারে, বা ইভেন এরকমেরও হতে পারে যে না, ছাত্রলীগেরই অনেকে এই জায়গায় আপনাদের গুপ্ত হিসেবে আসলো, শুধু জামাত শিবিরের কথা আমি বলছি না, তখন ছাত্রলীগই কেউ গুপ্ত হিসেবে ঢুকলো, পরে এমন কিছু করলো যে জায়গায় আপনাদের দলের সুনাম অক্ষুণ্ণ হলো। তো সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন?
হ্যাঁ, পদক্ষেপ তো নিব। আমি যেটা প্রথমে বলি, যারা এই গুপ্ত শিবির, যারা ছাত্রলীগের ভিতরে থেকে, ছাত্রলীগের কমিটি থেকে আওয়ামী লীগের মদু খেয়েছে, এবং তারা কিন্তু এই গুপ্ত শিবিরেই ছাত্রলীগের সাথে মিশে আমাদের ছাত্র দলের উপরে অতর্কিত হামলা করেছে, আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। এবং তারাই আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে তারাই কিন্তু আবার এসে বলছে যে আমরা শিবির বা জামাত শিবিরের লোকজন। এই যে গুপ্ত এবং লুকিয়ে থাকা, লুকিয়ে কারা থাকে, যারা চোর তারা লুকিয়ে থাকে, লুকিয়ে কারা থাকে, যারা মুনাফেক তারা লুকিয়ে থাকে। এবং তাদের এই যে নোংরা রাজনীতি, যদি আওয়ামী লীগ যদি 5 আগস্টে পালিয়ে না যেত, তারা ঠিকই আওয়ামী লীগের থেকে যেত, ছাত্রলীগের থেকে যেত। কিন্তু আমাদের আমরা যারা ছাত্র জনতা রয়েছে, ছাত্র দলে রয়েছে, তারা কিন্তু আমরা এই আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে যেত, কাউকে ক্রস ফায়ার দিত, কাউকে আপনার আয়না করে বন্দি করে রাখতো। এবং আমাদের যেই বিষয়টা, আমাদের ছাত্রদল একটা ছাত্রদলের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে সেটার উপরে বেস করে আমাদের ছাত্রদল পরিচালিত হয় এবং আদর্শের উপরে ভিত্তি করে পরিচালিত হয়। আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের যিনি বিপ্লবী সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব ভাই, উনিও বিভিন্ন সময় এগুলি আপনার পরিষ্কার করেছেন মিডিয়ার মাধ্যমে। সেখানে আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরবো। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বুঝতেই পারছেন আমাদের আলোচনা সমালোচনা হচ্ছে এখন তুঙ্গে, সে বিষয়ে আমরা ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে আমন্ত্রণ আরও একবার। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আমাদের সাথে উপস্থিত আছেন তামিম ইকবাল, আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তামিম, বিরতিতে যাওয়ার আগে আমরা যেমনটা বলছিলাম ছাত্র রাজনীতি নিয়ে, এখন কি মনে হয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আগে হচ্ছে ছাত্র লীগ ছিল, সো যে জায়গায় আপনারা অনেক ক্ষেত্রেই দাঁড়াতে পারেননি, অনেক অত্যাচার অন্যায়ের সম্মুখীন হয়েছেন, এখন শিবির হচ্ছে আপনাদের প্রতিদ্বন্দ্বী, সো শিবিরের সাথে রাজনীতি করা কতটুকু চ্যালেঞ্জিং বা কতটুকু পজিটিভ, আমি যদি পজিটিভ এবং নেগেটিভ ওয়েতে ভাবি, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমাদের ওই যে বিষয়টা আপনি যেটা বলছেন, এখানে আমাদের প্রতিপক্ষ আগে ছিল এবং আমরা ছাত্রলীগের সামনে দাঁড়াতে পারিনি, বিষয়টি আমি একমত নই। আমরা কিন্তু দাঁড়িয়েছি, যতটুকু পেরেছি আমরা তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের উপরে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। আপনি সেই সময়কার ফুটেজগুলো দেখলে করবেন, যদি তারা যদি পুলিশ ছাড়া আমাদের সাথে আসতো, তারা কিন্তু 1 মিনিট টিকতে পারতো না। সেখানে কিন্তু আমরা বীরত্বের পরিচয় দিয়েছি, ছাত্রদল কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে। এবং ছাত্রলীগ তো আমাদের একটা প্রতিপক্ষ ছিল দৃশ্যমান, কিন্তু ছাত্র শিবিরকে তো আমরা দেখি না, বা কারা কে ছাত্র শিবির করে এটা বোঝা মুশকিল, বা তাদেরকে দেখাই যায় না। তারা আপনার বট আইডি দিয়ে আপনার আক্রমণ করে করে, এবং সেই জায়গা থেকে এই যেই গুপ্ত, এই যেই মুনাফিকি, তারা আমাদের ছাত্র রাজনীতির জন্য একটা বিস্ফোরা এবং একটা ক্যান্সার আমি মনে করি। এবং এই ক্যাম্পাসগুলিতে তাদের যেই আচরণ বা তাদের যে কর্মকাণ্ড, সেগুলি কিন্তু দৃশ্যমান নয়। তাদের ভীষণ মিশন কি বা তারা কি নিয়ে, তাদের পলিসি কি, সেটাও কিন্তু দৃশ্যমান নয়। কিন্তু তারা এরকম বিজয়ী হলো কিভাবে? আমি যদি হচ্ছে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলি, কি মনে হয় কিভাবে তারা নির্বাচিত হলো? আচ্ছা, এখানে যে বিষয়টি হয়েছে, তারা প্রথমত বলেছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, কিন্তু তারা শিবির করে শিবিরের কমিটিতে রয়েছে এরকম, এবং তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু কনভিন্স করেছেন মিথ্যা আশ্বাস দিয়ে, ভুয়া আশ্বাস দিয়ে। সেখানে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন যে ছাত্র রাজনীতি বা যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারা কিন্তু অতীতের মতো দায়িত্ব পেলে বা ইয়াতে আসলে তারা ওই ধরনের এরকম হতে পারে, এই ধরনের করে কিন্তু সাধারণ শিক্ষার্থীর সাথে প্রতারণা করে এক ধরনের তারা কিন্তু এগুলোতে বিজয়ী হয়েছে। এবং কিছু কিছু জায়গাতে ভোট কারচুপি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্লিপ্ততা, উদাসীনতা বা তাদের কারচুপির সাথে তাদের যেই প্রশ্রয়, সেটি কিন্তু আপনার স্পষ্ট হয়েছে। আমরা দীর্ঘ একটা সময় ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি, দীর্ঘ একটা সময় ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি, রাজনীতি করার কারণে হচ্ছে মার খেতে দেখেছি। আপনারা সব থেকে বেশি ভিকটিম ছিলেন, তো সেক্ষেত্রে কি ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ হয়েছে? বা আমরা চাই নতুন প্রজন্ম থেকে দক্ষ ছাত্র নেতারাই পরবর্তীতে হচ্ছে জাতীয় পর্যায়ের রাজনীতিতে আসুক, তো সেই ক্ষেত্রে কোনো একটা ছাত্র যদি গঠনমূলক আলোচনা না করতে পারে, সমালোচনা না করতে পারে, বা ট্যাগিংয়ের কারণে হচ্ছে তার কোনো মতামতকে দমায়া দিতে হয়, আপনি যেরকমটা বলছিলেন যে বট বাহিনীর কথা, তো সেক্ষেত্রে এই বট বাহিনী আসলে কিভাবে মোকাবেলা করা যায়? নাম্বার 1, নাম্বার 2, ট্যাগিংয়ের রাজনীতিটা আসলে কতটুকু সুফল বয়ে আনতে পারে বলে আপনার মনে হয়, বা কতটুকু ক্ষতির কারণ হতে পারে মানুষের মতামত প্রকাশের ক্ষেত্রে? অনেক ক্ষতির কারণ রয়েছে। যেখানে আমরা ছাত্রদল
আমাদের তেজগাঁ কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে। দেখা গেছে কয়েকজনের মধ্যে তুলে বসা নিয়ে আপনার একটা হয়েছে, তারা বলেছে যে ছাত্রদল চাঁদাবাজি করছিল, সেটাকে আমরা মোকাবেলা করছিলাম। কিংবা আমরা যে কোনো ইস্যুতে তারা কিন্তু আমাদেরকে সেই জায়গাটাতে আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের করার চেষ্টা করেছে। কিন্তু আমরা সেই জায়গাটাতে আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। বিগত 18 মাসও আমরা সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছি এবং আমরা দেখেছি যে আমরা কিন্তু সেটা থেকে সরে এসেছি। আমরা কিন্তু কাউকে বলি না সে ছাত্রলীগ বা সে ছাত্র শিবির, এরকম বলে কিন্তু আমরা কাউকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেওয়ার এরকম কোনো ঘটনা ছাত্র শিবিরের সাথে এ পর্যন্ত ঘটেনি। কিন্তু ট্যাগিংয়ের রাজনীতিটা আগামীর জন্য, জেনজির জন্য কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি করে বা করে না তাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে নিয়ে আসতে পারে। তাই আমরা এটা থেকে বেরিয়ে এসেছি এবং তারা যেটা করে আমাদেরকে চাঁদাবাজ বা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ট্যাগিং করার তারা চেষ্টা করে, যেটি আসলে বাংলাদেশের যে সুষ্ঠু রাজনীতির যেই শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচার বহির্ভূত আচরণ। এবং আমরা সেটা থেকে বেরিয়ে এসেছি। আমরা আহ্বান জানাবো তারা যেন সেটা থেকে বেরিয়ে আসেন। ক্যাম্পাসের রাজনীতির ধরন কি আসলে পরিবর্তন হয়েছে? যদি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কথা বলি, আপনি যদি আপনার ক্যাম্পাসের কথা যদি বলেন, কি মনে হয় ক্যাম্পাসের রাজনীতি, যে রাজনীতি প্যাটার্ন ছিল সেটা কি পরিবর্তন হয়েছে? আমরা একটা সময় দেখতাম যে ওই ক্যান্টিন থেকে শুরু করে রিকশালা অবধি প্রত্যেককে আপনার হাদিয়া দিতে হতো, চাঁদা দিতে হতো ইন এ সেন্স। সো সেই জিনিসটা কি এখন পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে? অবশ্যই হয়েছে। আপনি জেনে থাকবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের তেজগাঁ কলেজ কিন্তু আপনার এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনার ইয়েতে ছিল এবং এর ফলে কিন্তু আমাদের তেজগাঁ কলেজ যে ছাত্রলীগ তারা কিন্তু উগ্র এবং এই এলাকাতে চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণ সহ এগুলি ওনারা করতো। এই তেজগাঁ কলেজের যে গেস্ট রুম, গণরুম, হলরুমের মতো যে নোংরা ইতিহাস ছাত্রলীগ সৃষ্টি করেছিল সেগুলি কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তেজগাঁ কলেজ ছাত্রদলের নেতৃত্বে সেগুলি কিন্তু উচ্ছেদ করা হয়েছে, তার কবর রচনা করা হয়েছে। এবং আমাদের ক্যাম্পাসের সামনে যেই ফুটপাতে যে দোকান তারা বসে চাঁদাবাজি করতো সেগুলি কিন্তু আমরা উচ্ছেদ করেছি। সেখান থেকে কিন্তু আমরা কোনো চাঁদা উঠাই না বা আমাদের যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা বারবার অ্যাকশন নেওয়ার জন্য আমরা থানাতে করেছি। এবং আমাদের ক্যাম্পাসে আপনি গেলে দেখবেন যে যেখানে ছাত্রদল বসে এর পাশে কিন্তু ছাত্র শিবির বসে আছে কিংবা ছাত্র শিবির যারা রয়েছেন নেতারা তারা কিন্তু বিচরণ করছেন এবং ছাত্র ইউনিয়ন সহ আরও যারা গণ অধিকার পরিষদে তারা কিন্তু রয়েছেন। এবং আমরা কিন্তু ছাত্রদল দায়িত্ব নিয়ে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা সেটা কিন্তু সুষ্ঠু রাজনীতির যে ধারা রয়েছে সেটাকে ফিরিয়ে আনা এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের কেন্দ্রীয় ছাত্রদের রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে এবং আরও যারা আছেন সকলের নেতৃত্বে। সবার আগে বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই স্লোগানটাকেই আপনার রেখে এবার ইলেকশন বলেন, তার চিন্তাভাবনা বলেন, সব কিছু জনগণের সামনে ফুটিয়ে তুলেছে এবং জনগণও তাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতে পেয়েছি, সবার আগে বাংলাদেশ কিন্তু আসলে সবাই ধারণ করে না। যারা প্রতিনিধিত্ব করছে তাদের কিছু ক্ষেত্রে অনেক সময় কথায়ও কিন্তু ওই জিনিসটা মনে হয় যে না, সবার আগে বাংলাদেশ না। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, আমরা যদি আমাদের 52 নিয়ে কথা বলি, সব বিষয়গুলোতে কীরকম জানি একটা নতুন করে আমরা একটা হিস্ট্রি জানতে পারি, নতুন করে তালগোল পাকিয়ে যায়। বা ধরেন অনেক সময় হয় কি যে মানুষজন যখন এই রকমের কনফিউজ হয়ে যায়, স্পেশালি দ্য জেনজি জেনারেশন উই আর টকিং অ্যাবাউট, তো তখন আসলে বাংলাদেশের অস্তিত্ব কতটুকু টিকে থাকে। এই ব্যাপারে আপনি আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। ফিরছি বিরতির পরে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমন্ত্রণ আরও একবার। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনায়। যেমনটা বলছিলাম, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা তাদের বাহ্যিক ব্যবহারে, তাদের অ্যাক্টিভিটিসে মনে হয় যে না, সবার আগে বাংলাদেশ না। আমরা এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের যে সৃষ্টি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, আমরা যদি প্রত্যেকটা প্রেক্ষাপট দেখি, এটা কি কোনো না কোনোভাবে আপনার একটা সাইডলাইন করার চেষ্টা হয়নি বিগত 1.5 বছরে নির্বাচনের আগ অবধির সময়? সো ওই জায়গাটা থেকে আসলে আমরা কোন জায়গায় এসে দাঁড়ালে, যে জায়গায় আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের 52 নিয়ে, আমাদের 66 নিয়ে কোনো প্রকার কথা হবে না, এটা আন্দোলন, এটা সংগ্রাম, এই সংগ্রামের কারণে বাংলাদেশ আজকে দাঁড়িয়েছে। হ্যাঁ, কথা হতে পারে যে কার অবদান কতটুকু, সে ব্যাপারে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু এমন না যে এটার কোনো অস্তিত্বই নেই। আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এইটা আসলে কিভাবে সাকসেসফুল হবে? দেখেন, তারেক রহমান সাহেব
উনি ওনার নিজ যোগ্যতা এবং রাজনীতির মধ্য দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন জনগণের ভোটে, এবং উনি দক্ষিণ এশিয়ার আয়রন ম্যান হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। এবং আমি যে বিষয়টি, আপনি যে সবার আগে বাংলাদেশ যে বিষয়টি বললেন, এবং সবার আগে বাংলাদেশ যে নীতি, উনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এবং সব কিছুর ক্ষেত্রে এই প্রস্তাবটি উনি করেছেন এবং সেটির প্রতি উনি হাঁটছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে তখনই প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ নিয়ে। আজকের এই এত বছর পরে এসে মুক্তিযুদ্ধ নিয়ে কেন প্রশ্ন আসে, কাদের জন্য আসে জানেন? সেটা জামাত শিবিরের জন্য এই প্রশ্নটা আসে। তারা এমন একটা দল যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের এই মা মাটি এবং মা বোনদের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছিল। তারা আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে এসে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসতো এবং মানুষের যেই গরু ছাগল অর্থ সেগুলি কিন্তু তারা লুটপাট করেছিল। সেই ইতিহাস কিন্তু আপনার যুগের পর যুগ মানুষ জানে। এবং আজকের দিনে এসে জামাত যে দলটা, তারা আপনার এখনো সেই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলে, যার কারণে কিন্তু সবার আগে বাংলাদেশ শব্দটা সেই জন্য কি বলে তাদেরকে ট্যাগ করা হয়, যে জিনিসটা হচ্ছে সবাই হচ্ছে তাদেরকে ট্যাগ করে বলে জামাত শিবিরকে, বা এই জায়গায় কি ট্যাগিং এর রাজনীতি হচ্ছে না? দেখেন, ট্যাগিং এর রাজনীতি তো হচ্ছে না। ওনারা যে জামাত ইসলাম যেই 1971 সালের যে সময়টাতে ছিল, সেই জামাত ইসলামে কিন্তু আছে, সেখানে দলের নামটিও পরিবর্তন হয়নি। কিংবা তারা যেই গণহত্যা চালিয়েছিল আমাদের এই মামাটি মানুষের উপরে, সেটির জন্য তারা কিন্তু আনুষ্ঠানিক জাতির কাছে এমন কোনো দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি যা দ্বারা এদেশের মানুষ তাদের প্রতি সন্তুষ্ট হতে পারে। এবং দেখেন, আপনি যদি আমার বিএনপির এই দল করে বা বিএনপির এক সাবেক কোনো নেতা যদি একটা ছোটোখাটো কোনো কিছু করে, তাকে কিন্তু আপনারা বিএনপির ট্যাগ দিয়ে বা বিএনপি নেতা হিসেবে চালিয়ে দেন, বা এটা তারা বলে আর কি, জামাত শিবির এটা কিন্তু চালিয়ে দেয় বা বলে যে বিএনপির লোকজন এটা সেটা করেছে। তো সেই জায়গা থেকে যে জামাতে ইসলাম তাদের যেই আপনার এই যে নোংরা রাজনীতি বা যে শিষ্টাচার বহির্ভূত যে আচরণ, মব কালচারের যেটা তারা ক্যারি করে চলছে, সেখান থেকে কিন্তু তাদের কারণেই কিন্তু আমাদের আজকে মুক্তিযুদ্ধ নিয়ে যে গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের কারণেই কিন্তু আমরা আমাদের স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেখানে তারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। আমরা সব সময় এই জিনিসটা চাইবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হোক, জনগণ জানুক মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, কিন্তু কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো মিথ্যা প্রপাগান্ডা না চলুক, সেই জায়গাটা থাকবে। এবং আমি অবশ্যই এই জিনিসটা একমত যে সবার আগে বাংলাদেশ, অবশ্যই সবার আগে বাংলাদেশ। বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে শিষ্টাচার আসলে কতটুকু দেখতে পাচ্ছেন, বা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা উঠে এসেছে তাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার কতটুকু? আলোচনা সমালোচনা থাকবে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমাকে নিয়ে কেউ যদি আলোচনা না করে, আমাকে কেউ নিয়ে যদি কেউ সমালোচনা না করে, আমার যদি ভুলগুলো না ধরিয়ে দেয়, তাহলে আমার ভুলের সারি হচ্ছে বাড়তে থাকবে। আমি তখন সাধারণ মানুষ থেকে আপনার হচ্ছে রাক্ষসে পরিণত হয়ে যাব, এবং ওই রাক্ষসকেই মানুষজন প্রেস করবে। এই জিনিসটা আমরা দেখে এসেছি বিগত সময়। কিন্তু তারপরও কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক শিষ্টাচার থাকা উচিত না? অবশ্যই বর্তমান সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, মানে আমাদের নতুন যারা রাজনীতিতে এসছে বা যারা হচ্ছে রাজনীতি করতে যাচ্ছে, তাদের মধ্যে আসলে রাজনৈতিক শিষ্টাচার আছে? আমি শব্দ চয়নের ক্ষেত্রেও যদি বলি, কি মনে হয় আপনার? দেখেন, শিষ্টাচার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা বিগত 17 বছর এই একটা ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সেখানে ভোটাধিকার, মানুষের অধিকার সবকিছু কিন্তু ছিল। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরাও সেটি করার চেষ্টা করলেও আমরা পদে পদে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে আপনার এই গুপ্ত শিবির এবং এনসিপি সমন্বয়ক যারা আছেন তাদের কাছে। এবং আমি আমাদের ক্যাম্পাস দিয়ে যদি বলি, সেখানে আপনি দেখতে পাবেন যে এখনও জামাত শিবিরে যারা রয়েছেন তারা এখনও মাঝে মাঝে মব সৃষ্টি করার পায়তারা করেন, কিংবা ছাত্রদলকে ট্যাগিং দিয়ে ছাত্রদলকে চাঁদাবাজ বলে তারা সেখানে কিন্তু আপনার না খেলে জিতে যাওয়ার একটা চেষ্টা করে থাকেন। এবং এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু আপনার সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা বিগত 18 মাস ধৈর্য দেখিয়েছি, বিগত 17 বছর ধৈর্য দেখিয়েছি, এখনও আমরা ধৈর্যের সহিত সেগুলিকে মোকাবেলা করে যাচ্ছি। আমার মনে হয় কি জানেন, ছাত্রদল পলিটিক্যালি এতিম, ছাত্রদল পলিটিক্যালি একটা দুঃখী সংগঠন। সেখানে আমাদের দুঃখী সংগঠন কেন? এখন তো সরকার মানে হচ্ছে কি বলে, আপনাদের দল তো সরকার গঠন করছে, দুঃখী কেন মনে হয়? দেখেন, দুঃখী কেন মনে হয়, এই ছাত্রদল সারা জীবনভর শুধু এই দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য, আপনার সংগঠনের জন্য দিয়ে গেছে, নিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। আপনি আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, ওনাকে কিভাবে বট আক্রমণ করে, ওনাকে কিভাবে প্রত্যেকটা পদে পদে হেনস্থা করার তারা চেষ্টা করে, কিন্তু ওনার সর্বোচ্চ ধৈর্য দেখেছেন। আমরা আমাদের ধৈর্য দেখেছি ওনার নির্দেশেই। এবং
এই কারণে মনে হয় আমরা দেখেছি যে ছাত্রদল জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদের তেজাকুলের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির তিনি গুম হয়েছেন এবং তরিকুল ইসলাম জন্টু ওনারাও গুম হয়েছেন। এই যে দিয়ে যাওয়ার ইতিহাস, কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো ইতিহাস নাই। আজকে রাজনীতিতে বুঝতে পারলাম, রাজনীতিতে আসলে ব্যক্তি তোষণটা কতটুকু পজিটিভ বা নেগেটিভ। আমরা অনেক সময় দেখেছি যে প্রধানমন্ত্রী, সভাপতি, বড় ভাই বা হচ্ছে কেউ পোস্ট পেলে, কেউ কিছু করলে হচ্ছে ফেসবুকে ছবিতে ভরে যেত। এই জিনিসটা কি কোথাও না কোথাও গিয়ে ওই ব্যক্তিকে আসলে হচ্ছে নিজেকে সুপেরিয়র ভাবতে সাহায্য করে? বিগত আওয়ামী সরকারের সময় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন, তার সাথে এই ধরনের ঘটনা ঘটতো। তার আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু তাকে তোষণ করতো বা তাকে একদম মাথার উপরে রাখার চেষ্টা করতো। দেখেন, আমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে এসেছি। আমরা যেটা বলি যে আমাদের মধ্যে যারা ভালো কাজ করছে আমরা তাদেরকে হাইলাইট করা বা তাদেরকে তুলে ধরা। যদি আমরা তাদেরকে তুলে না ধরি, আপনার যেই বট আক্রমণ রয়েছে বা এই জামাত শিবির গুপ্ত রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের ভালো এবং খারাপ মানে সবকিছুকে একত্রিত করে কিন্তু আপনার প্রেজেন্ট করে জনগণের কাছে। ও আচ্ছা, দ্যাটস হোয়াই ইউ আর সেইং অল দিস থিং। হ্যাঁ, যার কারণে কিন্তু আসলে এদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা তাদের এই নোংরা এটা বুঝতে পারে না, তারা কিন্তু বিভ্রান্ত হন। সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ছাত্রদলে যারা ভালো কাজ করেছেন সেটাকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি বা সামনে নিয়ে আসার চেষ্টা করি। এর ফলে কিন্তু মানুষ আরো জানতে পারবে যে আমাদের ভালো কাজগুলিকে। তামিম ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে আরো হচ্ছে সুন্দর আলোচনা করা যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আবারও কথা হবে আপনার সাথে। আজকের জন্য আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আমাদের এই শোটা তরুণদের কথা নিয়ে, তাদের রাজনৈতিক চিন্তাভাবনা, দেশ নিয়ে তাদের আদর্শ, টোটাল বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলি। এবং আমাদের এই শোটি প্রতি শনিবার রাত 8টায় 21 টেলিভিশনের পর্দায় প্রচারিত হয়। আপনি আপনার মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। দেখা হবে আগামী শনিবার রাত 8টায়।